আমি বিপ্লবের যে সংজ্ঞা বা যেটা বলা হয় যে মোটামুটি ধরা হয় যে বিপ্লব হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আপনার একটা পলিটিক্যাল সিস্টেমের রূপ পরিবর্তন হয়, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হয়। যে ইরানে শাহের পরে ইসলামিক কিন্তু আপনি সরাসরি আপনার ইকোনমিক যেই অস্থিরতা আছে এটার জন্য আপনার মানে স্টেবল একটা গভর্নমেন্ট তৈরি করতে হবে। অথচ আমি স্টুডেন্টদের নেতাদের মুখে আমি এটা শুনতে চাই না। বাংলাদেশের মানুষের নিরাপত্তা, এই যে যানবাহন, তারপর এই ডিসেন্ট্রালাইজেশন, এইসব হার্ড হার্ড প্রবলেমগুলা, বেকারত্বের সমস্যা, এগুলা নিয়ে তাদের কোনো কথা নেই। তারা আছে ওই যে আপনার মানচিত্র, আগে নিজের দেশ ঠিক করেন। হ্যালো, সালাম আলাইকুম সবাইকে। প্রগ্রেসিভ ব্যাফের আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সাথে আছেন আমাদের পুরনো সহ আলোচক মারুফ মল্লিক, দ্য মিরর এশিয়ার সম্পাদক। আম, মারুফ ভাই আম, বিভিন্ন বইয়ের লেখক, বিএনপি বুদ্ধিজীবী হিসেবে পরিচিত অনলাইন স্ফিয়ারে, এবং নিয়মিত বিভিন্ন টক শোতে অ্যাটেন্ড করেন। মারুফ ভাই রিসেন্টলি বাংলাদেশ ছিলেন দীর্ঘ 3-4 মাস। তো ওনার ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা আছে, যে মানে গ্রাউন্ডে কি হইতেছে এবং বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব মারুফ ভাইয়ের সাথে। তো মারুফ ভাই, ওয়েলকাম আমাদের সাথে। আহ, আপনার প্রতি প্রথম প্রশ্ন থাকবে, এই 31শে ডিসেম্বর আসলে কি হতে যাচ্ছে, আপনি কিভাবে দেখতেছেন যে সব ঘটনাগুলা ঘটতেছে বর্তমানে? আম, আপনার মতামত যদি দিতেন এই ব্যাপারে। জি, ধন্যবাদ ইমতিয়াজ। আর যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান, সবাইকে শুভেচ্ছা। 31 তারিখের যে আহ, জাতীয় নাগরিক কমিটি যে প্রক্লেমেশনটা ঘোষণা করবে, জুলাই বিপ্লবের বা জুলাই অভ্যুত্থানের, আমরা যেটাই বলি না কেন, সেটার একটা তারা ঘোষণা দিতে যাবে বলে ঘোষণা দিয়েছে 31 তারিখ শহীদ মিনার থেকে। তো এটা নিয়ে কিন্তু রাজনীতির বিভিন্ন স্তরে নানা মানুষজনের মধ্যে কথাবার্তা হচ্ছে যে আসলে প্রায় 5 মাস পরে হুট করে আবার এখন এসে বিপ্লবের যে প্রক্লেমেশন বা ঘোষণাটা দেওয়ার দরকারটা কি, বা কেন তারা এরকম মনে করছে যে এখন ঘোষণাটা দিতে হবে। কেউ কেউ মনে করছেন এটা একটু দেরি হয়ে গেল। সাধারণত যে কোনো ধরনের রাজনৈতিক বিপ্লব বলেন আর গণ অভ্যুত্থান বলেন, ওটার পরপরই কিন্তু যারা আসলে বিপ্লবে বিজয়ী হয় বা বিপ্লবে অংশ নেয়, তারা এক ধরনের একটা ঘোষণাপত্র দিয়ে থাকেন যে তারা কি কি করতে চাচ্ছেন। কারণ আমরা যদি এখানে একটা একটা বিতর্ক আছে যে আহ, এটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান, কেউ কেউ এটাকে অভ্যুত্থান বলেন, কেউ কেউ এটাকে বিপ্লব বলেন। হুম এখন হুম। আমি যদি বলি, আমাকে যদি জিজ্ঞেস করা হয় এটা বিপ্লব না অভ্যুত্থান, আমি বলবো এটা দুটাই। কেন? কারণটা হচ্ছে প্রথমে এটার একটা বিপ্লবী চরিত্র ছিল, এবং এই জুলাই মাসের 36 দিনের আন্দোলনে যে হুট করে শেখ হাসিনার রেজিমকে ফেলে দেওয়া হয়েছে বা ফেলে দেওয়া গেছে, বিষয়টা এরকম না। আমরা 5ই আগস্ট যে ফলাফলটা পেয়েছি, এটা হচ্ছে গত 15 বা তারও বেশি সময় ধরে যে চলমান রাজনৈতিক আন্দোলন ছিল শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে বা ফেসিবাদের বিরুদ্ধে, সেটার কিন্তু চূড়ান্ত পরিণতি হয়েছে 5ই আগস্ট। সেই হিসাবে ধরেন একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। সেটা আপনিও ছিলেন, আমরাও ছিলাম। এই দীর্ঘ প্রক্রিয়ায় নানাভাবেই আমরা হেনস্থার শিকার হয়েছি বা নির্যাতন, দমন, নিপীড়নের শিকার হয়েছে আমাদের সহযোদ্ধা যারা ছিলেন। তো এই জায়গা থেকে আমি যদি বলি বিপ্লব, এটা একটা বিপ্লব। এবং যদি খুব সংক্ষেপে আমি বিপ্লবের যে সংজ্ঞা বা যেটা বলা হয় যে মোটামুটি ধরা হয় যে বিপ্লব হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আপনার একটা পলিটিক্যাল সিস্টেমের রূপ পরিবর্তন হয়, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হয়। যে ইরানে শাহের পরে ইসলামিক রেভলিউশন হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশন বা বলশেবিকদের নেতৃত্বে রাশায় বিপ্লব হয়েছিল। হয়তোবা আমাদের ঘটনাটা ওই রকম ভাবে অনেকেই বিবেচনা করতে চাচ্ছেন না, কিন্তু আমি মনে করি যে এটা বিপ্লব ছিল এই অর্থে যে আমরা শেখ হাসিনার যে একটা ফেসিবাদ ছিল, সেই ফেসিবাদটাকে আমরা পতন ঘটিয়ে নতুন একটা বন্দোবস্তর কথা যেটা বলা হচ্ছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আগাচ্ছিলাম। যে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, একটা গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। সেই হিসাবে আমি মনে করি যে আমরা ফেসিবাদ থেকে গণতন্ত্রের দিকে বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দিকে বা সহনশীল সহিষ্ণু রাজনীতির দিকে যাচ্ছিলাম। সেই অর্থে এটাকে বিপ্লব বলা চলে।
কিন্তু ধরেন বিপ্লবের পরপর যেটা হয়েছে যে আমাদের সেই বিপ্লবটা কিন্তু আবার অভ্যুত্থানের রূপ লাভ করেছে। কারণ আমি যেটা বললাম, পলিটিক্যাল সিস্টেমের যে চেঞ্জ করা বা পরিবর্তন করা, ওই অর্থে খুব বেশি কোনো পরিবর্তন হয় নাই। আমরা যেই সংবিধানের অধীনে ছিলাম সেই সংবিধানের অধীনে একটা সরকার গঠন করা হয়েছে। জাস্ট আপনি বলতে পারেন, যারা বলছে এটা বিপ্লব না, তাদের প্রধান যুক্তি হচ্ছে যে আমরা একটা জাস্ট ক্ষমতার পট পরিবর্তন হয়েছে। শেখ হাসিনার সরকার চলে গিয়েছে, সেখানে এখন ডক্টর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার বা এক অরাজনৈতিক অস্থায়ী সরকার এসেছে। সেই হিসাবে তারা বলছেন যে এটা বিপ্লব না, একটা অভ্যুত্থান। আসলে বিপ্লবটা হচ্ছে এই যে যেটা নিয়ে আমি আজকে কথা বলতে শুরু করলাম, আমরা যে 31 তারিখে তাদের যে তারা ঘোষণাটা দিবেন, এই রকম একটা ঘোষণা কিন্তু বিপ্লবের 5ই আগস্ট বা তার একদিন দুই দিন পরেই দিয়ে দেওয়া উচিত ছিল। যে আমরা কি করেছি এবং আমরা কি করতে চাই, সেই কি করতে চাইতেই তো 31 তারিখে তারা বলবে। সেটা যদি সঙ্গে সঙ্গে তারা বলে দিতেন তাহলে কিন্তু সেটা আমাদের বিপ্লব হিসাবেই পরিগণিত হতো এবং একটা নতুন বন্দোবস্তের কাজ শুরু হয়ে যেত। কিন্তু আমরা দেখলাম সেটা না করে 5 মাস আমরা সময় ক্ষেপণ করেছে। সময় অতিবাহিত হওয়ার পরে তারা এখন একটা ঘোষণা দিচ্ছে যে আমরা একটা কিছু বলতে চাই 31 তারিখে। এখন তারা কি বলবেন এটা আমরা জানি না, ওনারাও বলেন নাই। তবে ভাষা ভাষা যেটা কথা শোনা যাচ্ছে বা 5ই আগস্টের এই অভ্যুত্থানে বা বিপ্লব, এটাতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা বলছেন যে মুজিববাদের পতন হবে। এবং আমি দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একটি ঘোষণাপত্র ঘুরে বেড়াচ্ছে সামহাউ কোনোভাবে। আমি জানি না এটা ওনাদের কিনা, কিন্তু আমি এটা পড়ে দেখেছি। ওখানে যেটা বলা হচ্ছে যে তারা 72-এর সংবিধানকে বিলুপ্ত করতে বলবেন অথবা সংশোধন করতে বলবেন। এখন এই যে সংবিধানকে সংশোধন করতে বলছেন বা বিলুপ্ত করতে বলছেন 31 ডিসেম্বরে এসে, মাঝে 5 মাস সময় পেরিয়ে গিয়েছে এবং এর মধ্যে কিন্তু সরকার গঠিত হয়েছে বর্তমান সংবিধান অনুসারে। এবং সেই সংবিধানের 106 ধারায় কিন্তু আপনি সুপ্রিম কোর্ট থেকে, সর্বোচ্চ আদালত থেকে একটা রেফারেন্স নিয়ে, আমি যতটুকু জানি এই সরকারটা গঠন করা হয়েছে। এখন যদি আপনি এই সংবিধানকে বিলুপ্ত ঘোষণা করেন, বাতিল ঘোষণা করেন, তাহলে কিন্তু এই সরকারেরই বৈধতা থাকছে না। তাইলে পরে এক ধরনের জটিলতা তৈরি হবে, সমস্যা তৈরি হবে এবং আরো অহেতুক বিতর্কের সৃষ্টি হবে বলে আমি মনে করি। আর সংবিধান সংশোধন তো করাই যায়, কিন্তু সংবিধান, এই সরকার তো ধরেন আর সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি করেছে। সেই কমিটি হয়তো বা কিছু কিছু বিষয়, কোন কোন সংবিধানের কোন কোন জায়গায় পরিবর্তন আনতে হবে, কি করতে হবে, মোটা দাগে আমাদের সংবিধানের যে 152টা ধারা আছে এর বিস্তারিত তো আর নতুন করে লেখা হবে না বা পরিবর্তন করবে না। হয়তো বা মৌলিক কিছু কিছু জায়গায় তারা পরিবর্তন আনার চেষ্টা করবেন। এখন সেই পরিবর্তনটা আমরা কিভাবে মানে আইন সিদ্ধ করব, যে একটা একটা আইন সিদ্ধ সংবিধানে রূপান্তরিত করব, এইটার জন্য এখন কি করা উচিত। এইরকম ঘোষণা আমি ওনাদের যে প্রস্তাবিত যেটাকে বলা হচ্ছে ওইখানে আমি দেখি নাই। তবে হয়তো বা এরকম একটা কথা পরবর্তীতে আসতে পারে যে তারা এক ধরনের গণপরিষদ গঠনের প্রস্তাব দিতে পারেন, আমি যেটা শুনেছি বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এখন আমরা এটা তো ধরেন, এখন কেন গণপরিষদ গঠনের প্রস্তাব দিবেন বা তারা সংবিধান সংশোধন বা বিলুপ্তির ঘোষণা দিবেন? কিন্তু সংবিধান সংশোধনের কাজ তো ইতোমধ্যেই শুরু হয়েছে। সরকার একটা কমিশন করে দিয়েছে, সেই কমিশন সংবিধান সংশোধনের কথা বলছেন। তাহলে এখানে তার নতুন করে বলার কিছু নাই। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে সংবিধানটা বিলুপ্ত করে দেয়া। সংবিধানটা যদি ওনারা বিলুপ্ত করে দেন তাহলে আমি যেটা বললাম যে হয়তো একটা বিতর্কের সৃষ্টি হবে। এবং এই মুহূর্তে যদি তারা গণপরিষদ নির্বাচনের দিকে যান, সেটা কিন্তু আরো একটা কালক্ষেপণ হবে এবং এই সরকারকে আরো দীর্ঘায়িত করবে এবং এই সরকারের মেয়াদ বাড়বে। তো আমি মনে করি না যে এই মুহূর্তে গণপরিষদ করার মতো অবস্থা আছে। ওনারা যদি 5 আগস্ট বা 6ই আগস্ট ঘোষণা দিয়ে দিতেন যে এই সংবিধান আমরা মানি না, এই সংবিধানকে আমরা বিলুপ্ত বা বাতিল ঘোষণা করলাম, এখন রাষ্ট্র পরিচালনার জন্য আমরা কিছু ফান্ডামেন্টাল ল বা বেসিক ল তৈরি করে তার আলোকে আমরা একটা রাজ সরকার গঠন করব। এবং খুব দ্রুত যদি তারা তখন এর মধ্যে ধরেন এই আগস্টের পরপরই যদি তারা একটা গণপরিষদের নির্বাচন করে ফেলতেন এবং সেই নির্বাচনটা যদি ইতোমধ্যে হয়ে যেত, আমাদের গণপরিষদ গঠিত হয়ে যেত, তাহলে গণপরিষদের মধ্যে কিন্তু আলাপ আলোচনার প্রেক্ষিতে নতুন একটা সংবিধান প্রণয়নের কাজ অনেক দূর এগিয়ে যেত। তারপরে তারা গণভোটে সেটাকে অ্যাপ্রুভ করে নিতেন এবং সেটা গণভোটে অ্যাপ্রুভ করার পরে ধরেন যে এই আমরা মোটামুটি 1.5-2 বছরের মধ্যে একটা জাতীয় নির্বাচন পেতাম, যে একটা নির্বাচিত সরকার পেতাম। কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে গণপরিষদ গঠন করাটা আমার পক্ষে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে খুব একটা সমীচীন বা খুব একটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হবে না।
জি, অত্যন্ত সুন্দর বলছেন আমার ভাই। আমি নিজেও অনেক কিছু মানে এত ডিটেলস জানতাম না। থ্যাংক ইউ, আপনার কাছে শুনলাম। আমি একটু আলোচনায় যোগ দিতে চাই, আপনাকে কয়েকটা কোয়েশ্চেনও করতে চাই। যেমন আপনি যেটা বললেন, এই ব্যাপারগুলো নিয়ে ভবিষ্যতে আমার মতে উম, নানান ধরনের আলোচনা হবে। বাট টু সেট দ্য রেকর্ড স্ট্রেট, আমাদের এই কথাগুলো বলে রাখা উচিত এখন, যে দীর্ঘ 15 বছর আমরা কি কি ধরনের মানে স্ট্রাগল করছি। যারা অনলাইন অ্যাক্টিভিস্ট ছিলাম, মারুফ ভাই আছেন, আমরা বা অন্যান্য সবাই, আমাদেরকে লুকায় লুকায় লিখতে হতো। একটা লেখাতে মানুষ হয়তো পড়তো, লাইক দিত না। সামাজিকভাবে অস্ট্রাসাইজ ছিলাম, যে আপনার মানে আমাদের সাথে কথা বলা যাবে না, বন্ধুত্ব করা যাবে না, সবাই লিখতে ভয় পাইতো। সেই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়েছে। এই আপনার রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আপনার 40 লক্ষ মামলা, বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, অন্যান্য যারা বিরোধী রাজনীতি তাদেরকে ঘরে ঘরে ঢুকে তাদেরকে হেনস্থা করা হয়েছে, ভোট দেওয়ার কারণে মানুষকে রেপ করা হয়েছে। প্রতিটা নির্বাচনে মানে একটা জঘন্য, একটা পাশবিক একটা সিস্টেম তখন ছিল। তারপর আপনার এই গুম খুন, যে আপনার রাজনৈতিক পলিটিক্যাল পার্টি করার কারণে আপনাকে 1,000 মানুষকে গুম খুন করা হয়েছে। তো আমি যেই আলোচনাটা আপনার সামনে তুলতে চাই সেটা হলো, যেটা আপনি টাচও করছেন, যে এই যে ছাত্র নেতা যাদেরকে আমরা আমাদের হিরো বলছি এবং যাদের পিছনে আমরা দাঁড়াইছি, যাদেরকে আমরা বাহবা দিতেছি, এখনো তাদের পিছনে তাদের থেকে আশা করতেছি, তারা মারাত্মকভাবে এই 15 বছরের অবদান একবারে ভুলে গেল। আহ, একদম শুরু থেকেই 5ই আগস্টে, 6ই আগস্টের পর থেকেই এই মাস্টার মাইন্ড, এইটা সেটা মানে নানান ধরনের, যেরকম জুলাইয়ের আগে বাংলাদেশের অস্তিত্ব ছিল না কোনো অথচ আপনি যদি দেখেন এই পুরো ব্যাপারটা একটা মানে ক্রিশ্চেন্ডো, বা যখন আপনার যেই আহ, ঘটনাগুলো ঘনীভূত হয়, আমরা কিন্তু সবাই প্রিডিক্ট করতেছিলাম। আপনি জানেন 2023 আমরা কি ধরনের অ্যাক্টিভিজম করছি। আমরা বিএনপির পিছনে বা বিরোধী দলের পিছনে এই সরকারকে উৎখাত করার জন্য নানান ধরনের অ্যাক্টিভিজম করছি সবাই। তো সেই আমরা কিন্তু একটা প্রেডিক্ট করছিলাম যে ইকোনমিক অবস্থা ডাউন টার্ন হবে এবং আম, মানুষ রাস্তায় নেমে আসবে একটা। তো এই যে আমার মতে, মানে এটা আমার পার্সোনাল মতামত, আমি জানি না আপনি একমত হবেন কিনা। আমার মতে কোটা আন্দোলন জাস্ট একটা উছিলা ছিল মাত্র। মানুষ একসময় রাস্তায় নামতোই, কারণ এত জি, ভয়ঙ্করভাবে নিষ্পেষণের শিকার শুধু সাধারণ মানুষ না। আপনার মানে বঙ্গবন্ধু বলতেই হবে। তারপর এই আপনার মানে তুচ্ছ কারণে মানুষের সেলফোন চেক করা, তারপরে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ধরনের, যেগুলা এখন আজকে বসে মনে হইতেছে যে ও আচ্ছা, এটা কি হয়েছিল আসলে, কিন্তু আমরা তো জানি সেই সময়টা কিরকম ছিল। তো আমার মতে এই যে যারা নেতা যারা আছেন, তারা একদম একটা মানে মাস্টার ব্লান্ডার করছেন, যে আম, তারা নিজেরা ক্রেডিট নেওয়ার নেশায় এই 15 বছরের যেই এইটা তারা মানে ভুলে গেছেন। এখন আবার তারা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করেছে বিএনপিকে। তো বিএনপি কিন্তু সবসময় ছাত্রদের একদম প্রশংসাই করছে একদম শুরু থেকে। বিএনপি আমি যতদূর দেখছি, মানে কিছু নেতা টেতা বা মানে ছুটকা মানুষজন ছাড়া, তারা সবসময় ছাত্রদের বলছে যে তাদের নেতৃত্বেই আন্দোলন হয়েছে, তাদের নেতৃত্বে। এখন যেটা দেখেন, আমরা যে আলাপ আলোচনাগুলো করতেছি, আমরা যদি একটু আম, মানে ছোটখাটো ব্যাপারগুলো আমরা তুলে ধরি। এই যে জুলাই আগস্টে, মারুফ ভাই আপনি তো আমার আমার শোতে ছিলেন, আমরা প্রতিদিন 2টা করে লাইভ শো করতাম, আমরা মনে জি, থাকার কথা। জি, আমাদের চোখের সামনে আমরা কি ভুলে যাব 4 মাস আগে কি হয়েছে? আমরা কি কি ঘটনাগুলো ঘটছে আমরা দেখিনি? প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্ররা কিভাবে নামছে, কিভাবে বাইরের মানুষরা নামছে। ঢাকা ইউনিভার্সিটিতে একটা মানুষ যে মারা যায় না এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নেতাদের মধ্যে। অথচ এদের কথা শুনলে মনে হয় যে তার একটা নতুন চেতনা, ওই 71-এর চেতনা দিয়ে আমাদের যেরকম আপনার অত্যাচার করা হয়েছে, সেই ধরনের চেতনা তারা মানে মানে তুলে আনতে চাইতেছে এখন, যে এই রক্তের বিরুদ্ধে কথা বলা যাবে না। অথচ এই রক্তের অবদান তো এটা সারা বাংলাদেশের। এর মধ্যে 400 জন বিএনপি মানুষজন আছে। তো তারা কিভাবে এটাকে অস্বীকার করে? আরেকটা ব্যাপার, এরা বলে যে সব রাজনৈতিক নেতৃত্বই ব্যর্থ। এ, বাংলাদেশ একদম ভুল পথে চলছে সবকিছু। হ্যাঁ, বাংলাদেশের প্রচন্ড ব্যর্থতা আছে, অনেক মানে ই করার উন্নতি করার অবকাশ আছে। ফ্যাসিবাদী সিস্টেমে এরকম হওয়াই স্বাভাবিক, কিন্তু আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের বাজেট ছিল 400 কোটি টাকা, গোটা বাংলাদেশে বাজেট। সেটা বাংলাদেশে বাজেট আজকে 7 লক্ষ কোটি টাকা। এটা কে করলো, কারা করলো? এই স্টুডেন্টের নেতারা করছে?
এরা তো রাজনৈতিক নেতৃত্বের আন্ডারেই হয়েছে। এই রাজনৈতিক নেতৃত্বের ভিতরে আপনার এরশাদও ছিল, বিএনপি ছিল 50%, আওয়ামী লীগও ছিল, আপনার এরশাদও ছিল। আমি যদি জিয়ার আমলটা থেকে শুরু করি, ধরেন বাদ দিলাম যে প্রথম 4-5 বছর, তো এগুলা কাদের নেতৃত্বে হলো? এই ইকোনমিক ফলন বা মানে যেটাই, এই আম, এই যে যারা স্টুডেন্ট নেতা যারা হয়েছেন তাদের বাপ মা এই এই পলিটিক্যাল সিস্টেমের মধ্যে থেকে তো আসছেন। কিভাবে তারা প্রডিউস হলো? একবারে সবকিছু অস্বীকার করা তো মানে এটা একটা, আমি বলবো এটা অকৃতজ্ঞতা। হ্যাঁ, আপনি হাজারো সমালোচনা করতে পারেন, 100 বার সমালোচনা করতে হবে আমাদের, যে যে এই পরিস্থিতি বাংলাদেশে হয়তো আরো অনেক ভালো আমরা করতে পারতাম। এটা রাজনৈতিক নেতাদের ব্যর্থতা, বিভিন্ন ধরনের মানে অসুবিধার কারণে আমরা করতে পারিনি। কিন্তু একবারে সবকিছু অস্বীকার করে ফেলা যে আম, মানে কিছুই হয় নাই, সবকিছুই খারাপ, এটা তো, এটা এটা আমার মতে কোনো মতেই ঠিক হবে না। এইরকম তারা যেভাবে ভুলে যেতে চেষ্টা করে। আচ্ছা, ওই 31-এর প্রোক্লামেশনের ব্যাপারে আপনি অলরেডি এটা কভার করছেন। আমার মতে এটা এটা এখন তারা কি ঘোষণা দিবেন, আমার মতে তারা একটার পর একটা ব্লান্ডার করতেছে। আপনার মনে থাকার কথা, এই মাহফুজ আলম, যে উপদেষ্টা আছে যিনি, যাকে মাস্টারমাইন্ড বলা হয়, উনি কয়েকদিন আগে একটা ফেসবুক পোস্ট দিয়ে পরে ডিলিট করে দিয়েছেন যে পশ্চিম বাংলার আপনার মানে ওই কি বলে ভূখণ্ড, মানে নতুন মানচিত্র, নতুন বন্দোবস্ত ইত্যাদি টাইপের, মানে একটু ভাব গুরু টাইপের। আমার কথা হলো, আপনারা হার্ড রাজনীতি করতেছেন এখানে, তো আপনার ভাবতাত্ত্বিক, তারপর আপনার ওই যে সুফি ভিত্তিক আপনার এই ধরনের ভাবালুতার কোনো অবকাশ নেই। আপনি রাজনীতির মাঠে আপনার 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 প্রবলেমগুলো কি, প্রবলেমগুলো কিন্তু আপনি সরাসরি আপনার ইকোনমিক যেই অস্থিরতা আছে, এটার জন্য আপনার মানে স্টেবল একটা গভর্নমেন্ট তৈরি করতে হবে। অথচ আপনি স্টুডেন্টদের নেতাদের মুখে আমি এটা শুনতে চাই না। বাংলাদেশের মানুষের নিরাপত্তা, এই যে যানবাহন, তারপর এই ডিসেন্ট্রালাইজেশন, এইসব হার্ড হার্ড প্রবলেম গুলা, বেকারত্বের সমস্যা, এগুলা নিয়ে তাদের কোনো কথা নেই। তারা আছে ওই যে আপনার মানচিত্র, আগে নিজের দেশ ঠিক করেন, তারপরে সে মানচিত্র আপনি ধরতে পারবেন। সরি মার ভাই, আমি একটু র্যান্টেই চলে গেছিলাম, বাট এগুলা বলা জরুরি। আমি মনে করি এটা মানে টাইম স্ট্যাম্পে থাকা উচিত, কারণ মানুষ তো ভুলে যায়, এবং হয়তো ভবিষ্যতে আমরাও ভুলে যাব, কিন্তু বর্তমানে বাস্তবতায় এদের সমালোচনা, কিছু সমালোচনা এখন আমার মতে করা উচিত। আমার ভাই। না, এটা আপনি ঠিকই বলেছেন। আমার কাছে সার্বিকভাবে মনে হয়েছে যে বর্তমানে যে সরকার আছে এবং সরকারের ঘনিষ্ঠ যারা আছেন তাদেরকে একটু অগোছালো মনে হয়েছে এবং পরিকল্পনাবিহীন, উদ্দেশ্যবিহীন হাঁটাহাঁটি করছেন তারা। হুম কারণ ধরেন, আপনি কি করবেন, আমি যেটা আগেও বললাম, আবার রিপিট করছি, যে 5 আগস্টের পরে তাদের একটা পরিকল্পনা করে ফেলা, গাইডলাইন করে ফেলা উচিত ছিল হুম যে আমরা এই এই করব। আর সেই গাইডলাইন বা পরিকল্পনা না থাকার কারণেই কিন্তু এই যে এরকম কথাবার্তা হচ্ছে অগোছালো। এবং আপনি এই যে বললেন যে আমাদের একজন উপদেষ্টা একটা মানচিত্র তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন, আবার সেটা তিনি প্রত্যাহারও করে নিয়েছেন। ধরেন, রাজনৈতিক তত্ত্বের জায়গা থেকে যদি আমরা বিবেচনা করি, এক অর্থে উনি ঠিক আছেন। এটা হচ্ছে ধরেন পলিটিক্যাল রিয়েলিজম আর পলিটিক্যাল আইডিয়ালিজমের জায়গা থেকে যদি আমরা ভাবি, তো রিয়েলিস্ট পলিটিক্সে কিন্তু সবাই তার ক্ষমতা বা তার টেরিটরিটা একটু বাড়ানোর চেষ্টা করে বা তার হেজিমনিটা বাড়ানোর চেষ্টা করে। এটা হচ্ছে রাষ্ট্রের একটা ন্যাচারাল ক্যারেক্টার বা চরিত্র। তো সেই জায়গা থেকে ওনার মনে ভাবনা থাকতেই পারে যে ঠিক আছে, আমি হয়তো বা এই আমরা এই যদি কখনো স্কোপ আসে আমরা এরকম এরকম করব, আমরা এই অঞ্চল হুম আর বাংলাদেশের ম্যাপ বাড়াবোই করব। আমরা ভারত নিয়ে কথাবার্তা বলি না, যে ভারতও কিন্তু এক ধরনের আগ্রাসী মনোভাব নিয়ে দক্ষিণ এশিয়াতে রাজনীতি করে। তারা হুম তাদেরকে নিয়েও বলা হচ্ছে যে যেমন তাদের যে সোশ্যাল মিডিয়াতে যারা কথাবার্তা বলেন, এই চট্টগ্রাম দখল করে নিবে, এই দখল করে নিবে। তো হুম হুম এইরকম কথাবার্তা আমি মনে করি এখন ভারতের পক্ষ থেকে যারা বলছেন তারা রাষ্ট্রের দায়িত্বে নাই কিন্তু। ধরেন আমি আপনি যদি বলি সেটার খুব একটা গুরুত্ব নাই, আমরা তো আসলে ইউটিউবে হ্যাঁ কথা হ্যাঁ, বলি ঠিক নর্মাল আছে। ইউটিউবার হিসেবে। হ্যাঁ। কিন্তু রাষ্ট্রের দায়িত্বে যারা থাকেন তাদেরকে আরেকটু সতর্ক হয়ে কথাবার্তা বলা উচিত। এবং আমার কাছে আমি যতটুকু মনে হয়েছে, এই জুলাই আগস্ট বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন আমাদের যে ছাত্র তরুণ নেতারা, তাদেরকে কিন্তু আমার কাছে খুবই পরিণত এবং বুদ্ধিদীপ্ত মনে হয়েছে ওই সময়টাতে।
এবং আমি যে 3-4 মাস দেশে ছিলাম, দু একবার তাদের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে, বা আমি তাদের যে বক্তব্য শুনেছি বিভিন্ন জায়গায় দেখেছি, তাদের বক্তব্যগুলো কিন্তু আমার কাছে খুবই পরিণত মনে হয়েছিল, খুবই গোছানো মনে হয়েছিল। তো এর মধ্যে হুট করে কি হলো যে উনি এর মধ্যে এরকম একটা কথা বলে ফেললেন। এখন এটা যেটা একটা কারণ হতে পারে যে আপনি যে বিষয়টা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করলেন, যে এই 5 আগস্ট বিপ্লবের পরে সময় যত এগিয়েছে, বিপ্লবের কর্তৃত্ব বা নেতৃত্ব নিয়ে তো কারো মনে কোনো দ্বিধা বা প্রশ্ন নেই, কারণ এই ছাত্রদের নেতৃত্বেই এই বিপ্লবটা হয়েছে। পিছনে হুম হুম সারা দেশের মানুষ ছিল, রাজনৈতিক দলগুলা ছিল, হুম সাধারণ মানুষ ছিল। আপনার যদি বিবেচনা করেন, একদম অল ওয়ার্কস অফ দ্য সোসাইটি, সব পার্ট অফ দ্য সোসাইটি থেকে মানুষ কিন্তু এখানে পার্টিসিপেট করেছে। হুম এটা এমন একটা আমাদের একটা বিপ্লব হয়েছে, আপনি দেখবেন যে একই সঙ্গে একজন মাদ্রাসার হুজুর এই মিছিলে ছিলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এই মিছিলে ছিলেন। সেই মিছিলেই সেই কওমি মাদ্রাসার হুজুর বা শিক্ষার্থীর পাশেই দেখবেন যে একদম উদার কোনো নারী, মানে পশ্চিমা পোশাক পরিহিতা একজন ভদ্র মহিলা মিছিল করছেন পাশাপাশি একদম। এটাই তো ধরেন বিউটি অফ ইনক্লুসিভনেস, যে হুম হুম সব হুম পথের মানুষ এখানে এসে জড়ো হয়েছিল। হুম হুম এইটার এবং সেই এই যে এই যে সংঘবদ্ধ যে লড়াই, সেই লড়াইয়ে তারা নেতৃত্ব দিয়েছেন, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই কারোর মধ্যেই। এবং রাজনৈতিক দলগুলো হয়তো বা দীর্ঘ 15 বছর তারা যে লড়াই সংগ্রাম করে দেখেছেন যে রাজনৈতিক ইনস্টিটিউশন বা পার্টি হিসাবে এই সরকারের বিপক্ষে আসলে আন্দোলন করে জয়ী হওয়া খুব কঠিন। কারণ আপনি যেটা দেখে বললেন, 15 বছর তো নানা ধরনের অত্যাচার নির্যাতন হয়েছে এবং তারা পাখির মতো গুলি করে মেরেছে। সেই যে জায়গায় হয়তো বা কৌশল হিসাবে তারাও ছাত্রদের সমর্থন দিয়েছেন, ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছেন। কিন্তু এরপরে যে আমরা একাই এই বিপ্লব করেছি, আমরা এই সফল হয়েছি, এটা মনে হয় যে আসলে আহ বলাটা হচ্ছে, কারণ আমার কাছে যেটা সন্দেহ মনে হচ্ছে, তারা নানা জায়গা থেকে নানাভাবে প্রভাবিত হচ্ছেন। তো এই প্রভাবের জায়গা থেকেই কিন্তু তারা এই কথাটা বলছেন। আপনি যেটা বললেন যে তারা বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে, আসলে এখন তো কথা হওয়ার আলাপ হওয়ার কথা, এই যে বাংলাদেশে এখন যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, সবার কিন্তু একটা কমন প্রতিপক্ষ হচ্ছেন এখন আওয়ামী লীগ। এই যে আমরা যারা বিভিন্নভাবে এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, এই আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে, তাহলে কিন্তু ওই কে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আর কি মিছিলের পিছনের লাইনে ছিল, সেটা কিন্তু আওয়ামী লীগ বিবেচনা করবে না। ও কিন্তু সবাইকেই তার প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করবে এবং সেইভাবেই বিষয়টা ডিল করার চেষ্টা করবে। তা আমাদেরও কিন্তু ধরেন বিপ্লবে তো নানা অংশ থাকবে, নানা মত ও পথের মানুষ থাকবে, বড় রাজনৈতিক দল থাকবে, ছোট রাজনৈতিক দল থাকবে। তাদের মধ্যে বিপ্লব পরবর্তী সময় একটা পাওয়ার স্ট্রাগল হয়, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু বিপ্লবীদের মধ্যে নিজেদের মধ্যে যদি একজন আরেকজনকে প্রতিপক্ষ বানিয়ে ফেলে, সেটা কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তখন বিপ্লবের স্থিতি এবং স্থায়িত্বের উপর এটা আঘাত হানে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখন দল হিসাবে বিএনপিরও সমালোচনার অনেক কিছু আছে, বিএনপিও সমালোচনার ঊর্ধ্বে না। আমাদের যে ছাত্ররা আছেন তাদেরকে নিয়েও নানা কথাবার্তা হচ্ছে, নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। কিন্তু আমি মনে করি যে এটা একটু খুব বেশি বাড়তে না দিয়ে সবাই মিলে বসে কথা বলে যে এটার একটা সমস্যার সমাধান কিভাবে করা যায়। আমার কাছে মনে হচ্ছে যে আমরা অতিরিক্ত কথাবার্তা বলছি, কথা বেশি বলছি, কাজ কম হচ্ছে। কারণ এই যে 5-6 মাস যে আমাদের যে সরকার রাষ্ট্র পরিচালনা করলো, এখন বিষয়টা হচ্ছে সাধারণত যে তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র আমাদের এর আগে 3 মাসের, তারা আসলে রাষ্ট্রীয় নির্বাহী কাজকর্মে খুব বেশি মনোযোগ দিত না, তারা জাস্ট রুটিন ওয়ার্কটা করতো কিছু, আর এর মধ্যে তারা নির্বাচন দিয়ে চলে যেত। এখন এই সরকার কি শুধু নির্বাচন দিয়ে চলে যাবে? কিন্তু তারা যদি 1.5-2 বছর থাকে, তাহলে তো রাষ্ট্রের অনেক কাজ তাদেরকে করতে হবে। সেই কাজগুলো তাদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে, নাহলে তো রাষ্ট্র আপনার স্থবির হয়ে যাবে, রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না। কিন্তু আপনি দেখবেন তাদের মধ্যে এক ধরনের এখানে একটা কোয়েশ্চেন করি মারুফ ভাই, অলরেডি তো একটা টাইম লাইন দেওয়া হয়েছে যে ডিসেম্বর অথবা প্রেস সচিব বলছেন যে 2026-এর জুন। তো টাইম লাইন দেওয়ার পরও আবার তারা সরকারের অংশ হয়ে আবার বিপ্লবের প্রোক্লেমেশন, তারপরে যে গণপরিষদ, এগুলো আবার নতুন আলাপ কেন আনতেছে? অলরেডি তো আমরা একটা টাইম লাইন পাইছি যে নির্বাচন হবে এবং আমরা তাই চাই। কারণ নির্বাচন কেন দরকার এটাও তো মানুষের বোঝা উচিত। নির্বাচন দরকার কারণ একটা আপনি একটা স্টেবল গণ জনপ্রতিনিধিত্বমূলক একটা রাষ্ট্র আপনি চান, সরকার আপনি চান, যেই সরকারটাকে সহজে আপনার মানে ধাক্কা দিলেই সরানো যাবে না। ঠিক না? যে আপনি মানুষের ভোটে নির্বাচিত সরকার
যেমন আওয়ামী লীগ তো মানুষের ভোটে নির্বাচিত সরকার ছিল না, যে কারণে তাদের ফেলে দেওয়া গেছে। কিন্তু হুম। মানুষের ভোটে যারা সত্যিকারের ভোটে জিতে আসবে, তাদেরকে ফেলে দেওয়া সম্ভব হবে না, এবং তারা নেগোশিয়েট করতে পারবে। এবং ধরেন এখন যারা এই যে আমলারা, আমি যে রিপোর্টগুলো পাইতেছি যে আমলারা, সচিবরা ঠিক মতো কাজ করতেছে না, কারণ তারা জানে যে যারা এখন আছে তারা অস্থায়ী, তাদের কথা শুনে কি হবে। সো তারা হয় বিএনপির জন্য ওয়েট করতেছে বা নেক্সট সরকারের জন্য ওয়েট করতেছে। তো আমার জি। প্রশ্ন হলো আপনার প্রতি যে টাইমলাইন ঘোষণা করার পরও তারা কেন আবার এই প্রোক্লেমেশন, তারপর গণপরিষদ, এগুলা কেন এদিকে কেন যেতেছে? যে এটা কি তাদের অস্থির মতি, যে কথাটা আমরা বলতেছি বারবার, যে তাদের মতি গতি ঠিক নেই, অস্থির মতি, যে এই বয়সের চাঞ্চল্যের কারণে এই কাজগুলো তারা করতেছে? না, ধরেন এইখানে একটু যদি বিস্তারিত ব্যাখ্যা করি এখন, এই এই মুহূর্তে আমাদের যে পলিটিক্স আছে, এই পলিটিক্সে আপনার স্টেক হোল্ডার কারা? একটা হচ্ছে যে বিএনপি, বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন এরা। আরেকটা হচ্ছে সরকার, সরকারের সঙ্গে ছাত্ররা আছেন যারা নেতৃত্ব দিয়েছেন এই গত জুলাই আগস্টের বিপ্লবে। এর বাইরেও কিছু রাজনৈতিক দল আছে। এখন সবাই যেটা বলা বলি করছে, এই অবস্থায় যদি নির্বাচন হয় এবং আমরা যদি ধরে নিই যে এক বছরের মধ্যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাজা রায় হয়ে যাবে, এবং সেটা যদি হয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে তার আমলের অনেক নেতাদেরই রাজনীতি করার সুযোগ হারাবেন বা নির্বাচনের সুযোগ পাবেন না, সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে বা বিএনপির নেতৃত্বাধীন যেই অংশটা নির্বাচনে অংশগ্রহণ করবে অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে, যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি। হুম হুম। তো এই জায়গায় আমি যেটা পাওয়ার স্ট্রাগলের কথা বললাম, তো এইখানে হয়তো বা অনেকে মনে করতে পারেন যে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আমরা কি পাবো? তারা হয়তোবা সেই জায়গা থেকে এই নির্বাচনের সময়টাকে আরো প্রলম্বিত করতে পারেন, এবং তারা মনে করছেন হয়তোবা এই সময়টা যত আমরা, যেটা আপনি যেটা বললেন যে 2026-এর জুনের মধ্যে নির্বাচন হবে, বা প্রধান উপদেষ্টা বলেছেন 25শে ডিসেম্বর বা 26শে জানুয়ারির মধ্যে নির্বাচন হবে, তো এরকম একটা ধারণা করা হচ্ছে যে 24শে আগস্ট থেকে 18 থেকে 24 মাসের মধ্যে নির্বাচনটা হবে। এখন অলরেডি তো আমাদের 5 মাস চলে গিয়েছে, আমাদের হাতে ধরেন 15 মাস অথবা 20 মাসের মতো সময় আছে, হুম। 20 মান্থস। তো এই জায়গাটাকে যদি সরি, আরেকটু, 12 মাস, 12 মাস থেকে আপনার 12 থেকে 18 মাস। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো এখন এই সময়টাকে যদি কোনোভাবে প্রলম্বিত করা যায়, তারা হয়তোবা মনে করছেন যে সেক্ষেত্রে হয়তোবা বিএনপি রাজনৈতিকভাবে দুর্বল হয়ে যেতে পারে, তাদের জনপ্রিয়তায় ভাটা পড়তে পারে, হুম তারা হুম। সেই রাজনৈতিক অবস্থার সুযোগ নিতে চাইবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে, এবং সেই জায়গা থেকে এই হয়তোবা এরকম একটা ভাবনা আসতে পারে যে আমরা যদি এখন 31 তারিখে একটা বিপ্লবের ঘোষণা দিই যে রাষ্ট্র এইভাবে এইভাবে পরিচালনা হবে, ধরেন সংবিধান, এই কি বলে যে সংবিধান নতুন করে আমরা প্রণয়ন করব, গণপরিষদ নির্বাচন হবে, 31 তারিখের পরে যদি তারা গণপরিষদের নির্বাচনের ঘোষণা দেয়, তো সেটা তো আপনার মিনিমাম তো 90 দিন লাগবে, 3 থেকে 4 মাস লাগবে একটা নির্বাচন করতে। কারণ হুম দেশের যে অবস্থা সেটা তো গুছাতে সময় লাগবে। 4 মাস পরে যদি আপনার নির্বাচন হয়, গণপরিষদ হয়, এবং গণপরিষদ বসে তো হুট করেই তো আর সংবিধান প্রণয়ন করে ফেলতে পারবে না, তাদের আমরা যদি আবার নতুন করে সংবিধান লিখতে চাই, তাহলে তো কমপক্ষে 1 বছর লাগবে, গণপরিষদে আলাপ আলোচনা হবে, বিতর্ক হবে। তো ডিসেম্বরের পরে 4 মাস পরে যদি নির্বাচন হয় এপ্রিলে, সেক্ষেত্রে যদি আপনার 1 বছর সময় থাকে গণপরিষদের হাতে, তাহলে 2026-এর এপ্রিল পর্যন্ত থাকবে। এরপরে সেই ড্রাফট তৈরি হবে সংবিধানের, সেটার উপর আবার পাবলিক হিয়ারিং হতে পারে, আলাপ আলোচনা হতে পারে, গণভোট হতে পারে, সেক্ষেত্রে আপনার আরো 6 মাস লাগবে কমপক্ষে আমরা ধরে নিলাম। তারপরে সেই সংবিধানের ভিত্তিতে একটা নির্বাচন হবে, আরো 6 মাস লাগবে। তাহলে পরে আপনি দেখেন এই প্রক্রিয়ায় যদি আমরা আগাই, একদম খুব দ্রুততম সময়েও যদি আগাই, আমরা গত 4-5 মাসে সরকারের যে গতি দেখেছি, কাজের গতি দেখেছি, অন্যান্য বিষয়ে, সার্বিক বিষয়ে, সেই গতি যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আপনার 2026 না, 2027-এর মাঝামাঝি গিয়ে নির্বাচন হতে পারে। তো সেই পরিকল্পনা থেকে তারা এটা এরকম বলছেন কিনা বা কারো দ্বারা প্রভাবিত হয়েছেন কিনা, যে ঠিক আছে আমরা এরকম কিছু আলাপ তুলি রাজনীতির মাঠে, যেটা ধরেন যদি কোনোভাবে গৃহীত হয় সবাই চাপ দিয়ে, বা কোনোভাবে যদি আমরা এটা মাঠে তুলতে পারি, তাহলে কিন্তু এই যে 25-এর
ডিসেম্বরে বা জানুয়ারি, 26শে জানুয়ারিতে বা 26শে জুনের মধ্যে যে নির্বাচন হওয়ার আলাপটা আছে, এটা কিন্তু পিছিয়ে যাবে, আরো 1 বছর আপনার বাড়ানো যাবে। এর মধ্যে আরো নানা ঘটনা ঘটতে পারে, সেই ঘটনার প্রেক্ষিতে এই নির্বাচন আরো পিছিয়ে যেতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা কেন বারবার নির্বাচনের কথা বলছি। কারণ নির্বাচনের কথাটা এই জন্যই বলছি, আপনার নির্বাচিত সরকারের একটা জবাবদিহিতার বিষয় থাকে, এবং আপনার দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। এবং ফরেন পলিসি বা ডিপ্লোমেসিতে নির্বাচিত সরকার যেভাবে পলিসি মেক করে কাজ করতে পারে, ইন্টারনাল পলিটিক্সে যেভাবে কাজ করতে পারে, আমাদের এই বর্তমান সরকার কিন্তু ওইভাবে কাজ করতে পারবেন না, তারা চাইলেও পারবেন না। নানা ধরনের সীমাবদ্ধতা থাকবে, প্রতিবন্ধকতা থাকবে। তো এই জায়গায় আরেকটা কথা যেটা বলা হয় যে সংস্কার না করে বা এটা না করে নির্বাচন করা যাবে না, কারণ সামনে যারা ক্ষমতায় আসবে, বা ধরে নিচ্ছি বিএনপি ক্ষমতায় আসবে, তারা সংস্কার করবে না। এখন এই জায়গায় কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বিএনপি কিন্তু নিজেই সংস্কারের জন্য 31 দফা ঘোষণা করেছেন। এবং এই যে আমাদের 6টা বা 7টা যে কমিশন হয়েছে, এইরকম এইরকম কমিশন, 6টা কমিশন করার জন্য কিন্তু বিএনপি 1 বছর আগেই প্রস্তাব দিয়েছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন বিএনপি সেটা ক্ষমতায় গিয়ে, বা যে রাজনৈতিক যে দল বা জোট ক্ষমতায় আসবে, তারা ক্ষমতায় গিয়ে সেই সংস্কার করবে কিনা, বা সেটা করতে যদি না করে তাহলে কি হবে। এখন এইখানে একটা কথা হচ্ছে কি, রাজনীতিতে চিরস্থায়ী বন্দোবস্ত বলে কোনো কথা নেই। ঠিক আছে, আপনি সংস্কার করলেন, করে এমন একটা সংস্কার করলেন যে বাংলাদেশ একটা আদর্শ রাষ্ট্রে পরিণত হবে, নির্বাচন দিলেন। ওই নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে, তারা যে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা বহাল রাখবে তার তো কোনো নিশ্চয়তা নাই। না। আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম কেন পাকিস্তানের বিরুদ্ধে? রাজনৈতিক এবং অর্থনৈতিক বৈষম্য, অনিয়ম, দমন, নির্যাতনের বিপক্ষেই তো যুদ্ধ করেছিলাম। তো হ্যাঁ। আমরা তো একটা আদর্শ, একটা অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য রাষ্ট্র করার জন্যই তো অস্ত্র হাতে নিয়েছিলাম 1971 সালে। হুম কিন্তু হুম। কি হয়েছে? যাদের নেতৃত্বে, মানে যারা মুক্তিযুদ্ধে বড় দাবিদার, এই আওয়ামী লীগ, যারা মুক্তিযুদ্ধের ব্যবসায়ী আর কি, মুক্তিযুদ্ধের বড় নেতৃত্বের দাবিদার, তারাই কিন্তু 71-এর পরে ক্ষমতায় এসে বাকশাল করে দিয়েছে। আপনার রাজনৈতিক আহ, ক্ষমতা হরণ করেছে, আপনার মানবাধিকার লঙ্ঘন করেছে, রক্ষী বাহিনী দিয়ে ব্যাপক গুম খুন নির্যাতন করেছে। তাইলে পরে দেখেন, এত বড় একটা রক্তক্ষয়ী যুদ্ধের পরে যে দল ক্ষমতায় আসলো, এবং যারা এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে বলে দাবি করে, তারাই কিন্তু 71 সালে তো, তারা 70 সালে তো আওয়ামী লীগ ক্ষমতা, পাকিস্তানের প্রধানমন্ত্রী না হতে পেরেই তো শেখ মুজিব বা আওয়ামী লীগ যুদ্ধের ডাক দিয়েছে, আমরা যদি আওয়ামী লীগের যুক্তি মেনে নিই। হুম তো হুম। সেই জায়গায় আওয়ামী লীগ নিজেরাই ক্ষমতায় এসে কিন্তু একদলীয় শাসন কায়েম করেছে, যুদ্ধ হুম হুম। বিধ্বস্ত। তাহলে পরে আপনি যদি এখন একটা সংস্কার করে দেন, সংস্কারের পরে আপনার পছন্দের সরকার এসে যে আপনার কথা শুনবে, তার তো নিশ্চয়তা নাই। তাহলে পরে আমাদের এইরকম একটা সংস্কার করতে হবে না যে, মারুফ ভাই, এখানে যেটা মানে আমি দেখি যে বিএনপির প্রতি চূড়ান্ত রকম অবিশ্বাস, এটা আমাদের সহযোদ্ধা, সহ অ্যাক্টিভিস্ট, এবং অনলাইনে যতটুকুই আমি ঘোরাফেরা করি বা মানে আমার নলেজ লিমিটেড হতে পারে, বাট বিএনপির প্রতি একটা প্রচন্ড রকম অবিশ্বাস। এবং এবং কথা বললেই তারা ওই যে চাঁদাবাজ, বিএনপির যে যারা কর্মী টর্মী প্রপাগান্ডা করতেছে সেই এখানে। হুম। আম, কিছুটা প্রপাগান্ডা কিছুটা বাস্তব। এখন এটার কোরে কেউ কথা বলতে চায় না। যেমন কোরের বিষয়টা আমি বলি, যে একটা রাজনৈতিক দল আসলে চলে কিভাবে, আপনার ডোনেশন ভিত্তিক। এখানে যদি আমি আদর্শ ভিত্তিক হয় যে আমি একটা রাজনীতি, এখানে এনডিপি পার্টিকে আমি সাপোর্ট করি, আমি প্রত্যেক বছর ডোনেশন দেই এবং এইভাবে চলে। কিন্তু বাংলাদেশে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দলগুলার মানে এরকম, আপনার মনে থাকার কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস 2007 সালে এরকম একটা সরকার গঠন করতে চাইছিলেন। পরে জি। তারা দেখছিলেন স্টাডি করে, আহ, আমি এই ব্যাপারটা জানি কারণ আমি জয়েন করতে চাইছিলাম ওনার টিমে। তো ওনারা একটা গবেষণা করে দেখছেন যে 1400 কোটি টাকার মতো বিনিয়োগ করতে হবে যদি তারা মাঠ পর্যায়ে যায়, যে এই ইনফ্রাস্ট্রাকচারটা নাই এখন বর্তমান নাগরিক কমিটির এবং তারপরে এইগুলো। তো এরা কি মানে দিবা স্বপ্নে বাস করে, মানে এভাবে প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, তারপর ইসের মধ্যে তারা কর্মী কিভাবে তৈরি করবে হুট করে? যেমন তারা কিছু কিছু হট করে এই জিনিসপত্র করতেছে, আওয়ামী লীগের ওই ইউনিয়ন পর্যায়ের নেতাদের তারা নেওয়ার চেষ্টা করতেছে, যেগুলা মানে খেলো হিসাবে পরিণত হইতেছে আমাদের চোখে। এগুলা তো আপনার পলিটিক্যাল গিমিক ছাড়া কিছু না। আপনি রাত দিন আওয়ামী লীগের দোসর বলে গালি দিবেন, আবার তাদেরকে দলে ভিড়াবেন এবং নিজের পলিটিক্যাল ইসে করেন। তো এই যুক্তিটা, কথাটা আমি তুললাম এই কারণে, এটা আপনার কথার সাথে অনুরণন করে যে আপনার যে
যেই সরকারটা আসবে তারা একই রকম বিএনপিকে যেই দোষে তারা দূষিত করতেছে, বা বিএনপি আওয়ামী লীগ যেটাই বলেন, তারাও তো একই একই জিনিস করতেছে, তারাও একই পলিটিক্সই প্র্যাকটিস করতেছে। তাদেরও তো দল চালাতে হবে, তাদেরও তো মানে ই করতে হবে, মানে যেই কথাগুলো তারা বলতেছে ওভারনাইট এগুলা, আহ, আমি মনে করি না মানে সম্ভব, মানে সম্ভব হবে। গ্রাজুয়াল আপনার মানে একটা, যদি আপনার ভালো নেতৃত্ব গ্রাজুয়ালি একের পর এক করে, তাহলে আপনার মানে ধরেন 10 ইয়ার্স, 15 ইয়ার্স, 20 ইয়ার্স আপনি পরিকল্পনা নিতে পারেন যে হ্যাঁ দেশ থেকে সব চাঁদাবাজ দূর করে দেবো আমরা, পলিটিক্যাল পার্টি কোনো মানে ডোনেশন ছাড়া চলবে না, দেন আপনি এইভাবে করবেন। আমার মতে এগুলা জাস্ট মানে ওই যে আপনার ইউটোপিয়ান চিন্তা ভাবনা, এবং আহ, তরুণ বয়সে মানুষের মনে অনেক আদর্শবাদিতা থাকে, অনেক পুরো বিশ্ব আমি বদলায় ফেলবো, ওই সারা পৃথিবী আপনার চামড়া দিয়ে মুড়ে দিব, কিন্তু নিজের পায়ে যে জুতা পরলে এটা সমাধান হয়, এই সহজ সমাধানটা তারা বুঝতে পারে না। তো আমি এই কথাটা জাস্ট উল্লেখ করলাম যে আপনার আম, এটা এটা ঠিক হইতেছে না এখন, যারা তারা মানে তারা যেই দোষে বিএনপিকে দূষিত করতেছে বা অন্য রাজনৈতিক দলগুলা, কোর পয়েন্টে কেউ আলোচনাই করতেছে না। না, হ্যাঁ, আপনি ঠিকই বলেন। বলেছেন, যথার্থই বলেছেন। এটা হচ্ছে যে প্রথমত বিএনপি ক্ষমতায় আসুক বা যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, তারা যেন জনগণের কথা শুনতে বাধ্য থাকে, সেই জায়গায় আমাদের মনোযোগ দিতে হবে। হুম হুম ধরেন সেই এবং কিছু কিছু কাজ তো তাদের হাতে ছেড়ে দিতে হবে পরবর্তী সরকারের হাতে। আপনি তো একদম সব রেডি করে দিবেন, তারা এসে মানবে কিনা সেটা একটা বিষয়। আমাদের এমন একটা মেকানিজম করতে হবে যেন আমাদের রাষ্ট্র ব্যবস্থা আর ফেসিজমে ডেভেলপ না হয়, একদলীয় শাসনের ডেভেলপ না হয়, সেটা একটা বিবেচনার বিষয়। এইরকম একটা সংস্কার আমি মনে করি প্রয়োজন। এবং সেই জায়গায় পৌঁছাইতে হইলে আমাদের সবার আগে, এবং আপনি যেটা বললেন যে চাঁদাবাজ বা এই যে হাবিজাবি, হ্যাঁ, বিএনপির বিরুদ্ধে যে এরকম অভিযোগ একদম নাই তাও না, আছে, কিন্তু দল হিসাবে বিএনপি এটা দমন করার বা এটা আটকানোর চেষ্টা করছে। তারা তো প্রায় দুই তিন সদিচ্ছা হাজার আছে বলেন, তাদের হ্যাঁ। নেতাকর্মীকে শোকজ করেছে, বহিষ্কার করেছে। হুম হুম এবং তারা এদের যে বড় একটা অংশকে এখনো দলে ফিরিয়ে নিয়েছে তা কিন্তু না। এবং আমি জানি যে যাদের বিরুদ্ধে অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু দুই তিন দফায় তদন্ত করা হয়েছে, দলের উদ্যোগে তদন্ত করা হয়েছে, যারা দলীয় কর্মী বা নেতাদের মাধ্যমে। পাশাপাশি একটা নিরপেক্ষ অবস্থান থেকে যারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না, এরকম লোকজনদের দিয়েও কিন্তু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা চেষ্টা করছে যথাসম্ভব একটা পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এখন আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে রাজনৈতিক যে চর্চা বা সংস্কৃতিটা তৈরি হয়েছে, আপনি যেটা বললেন যে বড় দলগুলো কিন্তু স্থানীয় পর্যায়ে যখন প্রোগ্রাম করে তখন কিন্তু এরকম একটা এই লোকাল লোকজনের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেই প্রোগ্রামগুলি করে। যখন হুম হুম আপনি সেটাকে চাঁদাবাজি বলেন বা যেটাই বলেন, যে হুম বড় হুম একটা সমাবেশ হবে নারায়ণগঞ্জ শহরে, ধরেন একটা বিএনপির বড় একটা মিছিল হবে যেখানে হুম তারা হুম 15-20 হাজার মানুষ আসবে। এই যে গাড়ি ভাড়া করে আসবে বা আসলে যে তাদেরকে নাস্তা পানি খাওয়ার বিষয় আছে, বা ব্যানার বানানো, সাউন্ড সিস্টেম, টোটাল যে খরচটা যারা বহন করেন, কেউ কেউ হয়তো নিজের পকেট থেকে দেন বা বড় একটা অংশ স্থানীয়ভাবে সংগ্রহ করেন। তো এইটাকে আমাদেরকে বন্ধ করে এখন এইখানে তো আপনি এই যে রাজনৈতিক চর্চা, ঠিক আছে, আপনি বিএনপিকে প্রতিপক্ষ বানাইলেন, বানাই আপনি বিএনপিকে আটকাই দিলেন, বিএনপির সামনে ক্ষমতায় আসলো না। কিন্তু যেই দল রাজনীতিতে ক্ষমতায় আসবে তার তো এই যে আপনি যেটা বললেন যে ডক্টর ইউনূস 2007 সালে একটা গবেষণা করে দেখেছে যে 1400 কোটি টাকা বিনিয়োগ করতে হবে। কারণ কি, উনি চিন্তা করেছেন 300 আসনে যদি প্রার্থীর মনোনয়ন দেন এবং দল গঠন করেন এত বড় আকারে, এখন যারাই ক্ষমতায় আসুক বিএনপি ছাড়া, তাদেরকে যদি এই রাষ্ট্র পরিচালনা করতে হয়, তাদের তো কমপক্ষে 151টা আসন লাগবে হুম 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 ম্যান্ডেট নেওয়ার জন্য। এবং 151টা আসনে যে দল পরিচালনা করার যে ব্যয়, সেটাও তো তাদেরকে সংগ্রহ করতে হবে, এবং বিদ্যমান এই সিস্টেমের মধ্যে থেকেই সংগ্রহ করতে হবে। হুট করে আকাশ থেকে তাদের জন্য সহায়তা আসবে তা তো বিষয়টা এরকম না। তাইলে পরে এই যে সংস্কৃতি, এই চর্চা বন্ধ করার জন্যও কিন্তু এই সরকার কিছু সংস্কারের প্রস্তাব দিতে পারে। তাদের আলাপে কিন্তু এইগুলা নাই, হুম হুম কিভাবে এই রাজনৈতিক সংস্কার, পার্টিগুলোকে সংস্কার করা যায়। পাশাপাশি আমাদেরকে যেটা আরেকটা কথা বলতে হবে, ইকোনমিক ডেভেলপমেন্ট। আপনার অর্থনৈতিক যদি উন্নতি না হয়, আপনার অর্থনীতি, এই যে আপনি কানাডাতে থাকেন বা আমি জার্মানিতে থাকি, এইখানে আমিও এখানে পলিটিক্যাল পার্টির মেম্বার, তো এই জায়গায় সোশ্যাল ডেমোক্রেটদের সঙ্গে বা গ্রিন পার্টির সঙ্গে আমি যুক্ত আছি। তো এদের যে আপনার যে রাজনৈতিক চর্চা, এইখানে পলিটিক্যাল পার্টিগুলির চাঁদাবাজি করতে হয় না বা কোনো ধরনের, কারণ তারা সরকার থেকে টাকা পায়। হুম এইখানে হুম যারা পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করে তারা সরকার থেকে বড় একটা অংশ সাপোর্ট পায়। আর দ্বিতীয়ত হচ্ছে যারা রেজিস্টার্ড মেম্বার তারা হচ্ছে নিজের একটা আয়ের সুনির্দিষ্ট অংশ তারা পার্টিতে তহবিলে দেয়। তা আমাদের দেশে ধরেন
এখন আমি যদি বলি যে বিএনপি বা এই অন্যান্য রাজনৈতিক দলের যত সদস্য আছে তারা তারা সবাই ডোনেট করবে পার্টিকে, কিন্তু আমাদের যে অর্থনৈতিক অবস্থা, যারা রাজনীতি করেন তাদের ডোনেট করার সামর্থ্য আছে কিনা সেটাও দেখতে হবে। তো এই জায়গায় আমাদের যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট এবং এইখানে স্থানীয় পর্যায়ে তৃণমূলে যারা রাজনীতি করেন তারা যেন চাঁদাবাজি না করেন, তাদের জন্য বিকল্প আয়ের উৎস কি তৈরি করা যায়, এইগুলা নিয়ে কিন্তু আমি যতটুকু জানি বিএনপির মধ্যে চিন্তা ভাবনা আছে, তারা ভাবছে, তারা কিন্তু জানে। এমন না তো বিএনপি বাংলাদেশের রাজনীতিতে নতুন এসেছে, তারা হুম দুইবার হুম তিনবার তারা রাষ্ট্র পরিচালনা করেছে। নানা এক্স্যাক্টলি। উত্থান পতনের মধ্য দিয়ে দলটিকে যেতে হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া উনি জেলে ছিলেন দীর্ঘ সময়, তার উপর নির্যাতন দমন হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও আটক করা হয়েছিল, নির্যাতন হয়েছে, এবং দীর্ঘ সময় উনি দেশে আছেন। বিএনপি কিন্তু একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে, এবং সেই জায়গা থেকে তাদের হয়তোবা নিশ্চয়ই উপলব্ধি আছে যে অতীতের যে ভুলভ্রান্তি ছিল সেখান থেকে কিভাবে বেরিয়ে এসে সামনে আরো ভালো পরিশীলিত একটা স্বচ্ছ রাজনীতি করা যায়, সেটা নিয়েও বিএনপির চিন্তা ভাবনা আছে আমি যতটুকু জানি বা বুঝতে পারি তাদের লেখালেখি বা তাদের বক্তব্য শুনে। সেই জায়গায় আমি মনে করি এই জায়গায় সবার একজন আরেকজনকে দোষারোপ না করে আপনার পরিকল্পনা কি, মানে এই জায়গা থেকে বের হয়ে আসার রাস্তাটা কি হবে সেটা নিয়ে কথা বলা উচিত। কিন্তু এইখানে সেই কথাটা না বলে এই যে একদম প্রতিপক্ষ বানিয়ে ফেলছে। এবং ধরেন এই যে নতুন দল যে যেটা হবে আমরা শুনছি, তাদের রাজনৈতিক ফিলোসফি কি, তাদের ইকোনমিক প্রোগ্রাম কি, সেটা তো নাই। আপনি তো খালি বলতেছেন যে বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি এই করছে, বিএনপি সেই করছে, কিন্তু আপনি এই জায়গা থেকে বের করে আসবেন, আনবেন কিভাবে রাষ্ট্রকে? হুম এইটা হুম তো আমাদের রাজনৈতিক সংস্কৃতি। হুম হুম এটা শুধু ধরেন যে বিএনপি কেন, প্রত্যেকটা দলই তো আপনার চাঁদাবাজি করে। এটা কি জাতীয় পার্টি করে না? জামাতে ইসলামী করে না? বামপন্থী রাজনৈতিক দলগুলা কি করে না? হুম হুম এরা হুম কি আমাদের বাসায় আইসা এই সম্মেলন উপলক্ষে টাকা নিয়ে যায় নাই? আমরাই তো দিছি, আমরা হুম দিছি না? হুম এই জায়গায় আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই চর্চা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি। আমার কাছে মনে হচ্ছে যে তারা বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে নির্ধারণ করেছে, যেহেতু বিএনপি বড় রাজনৈতিক দল এবং এই মুহূর্তে সবচেয়ে আমি মনে করি যে তাদের জনসমর্থনও বেশি বড় দল হিসাবে, যেহেতু আওয়ামী লীগ রাজনীতির মাঠে নাই। সেই জায়গা থেকে তাদের যে জনসমর্থন বা তাদের যে ব্যাপ্তি রাজনীতিতে, তাদের যে বিস্তৃতি, এটা দেখে হয়তোবা অনেকে ভীত হয়ে মনে করছে যে এই বিএনপিকে যদি প্রতিপক্ষ বানিয়ে তাদের বিরুদ্ধে যদি যার তারা যা করছে তার থেকেও বেশি বেশি বাড়িয়ে বলা যায়, তাহলে হয়তোবা তাদের জনপ্রিয়তা ভাটা পড়বে, সেইটার রাজনীতির সুযোগ আমরা নিব। এইভাবে আসলে সুযোগ নেওয়া যায় না, এইভাবে নিজেরাই আসলে দুর্বল হয়ে যায় আচ্ছা পরবর্তী। মারুফ ভাই, একটা জরুরি প্রশ্ন এখানে করতে চাই। আমরা তো অনেক সমালোচনা করলাম এই ছাত্রদের এবং তো যে এটা আপনি যেটা আমরা প্রশংসা করি যে এই জেনজি বা তরুণ নেতাদের এবং তাদেরকে গ্রুম করা, এটা আমার মতে খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে যে তাদেরকে উপদেষ্টা পদ দেওয়া বা তাদেরকে সাথে রাখা, এই যেখানে এক্সপিরিয়েন্স মানুষ এবং ইনএক্সপিরিয়েন্স মানুষ তারা একত্রে কোলাবোরেট করতে পারতেছে। বিএনপি তরুণদের নিয়ে বিএনপির প্ল্যান কি? মানে এটা আমি জুলাইয়ের আগে থেকেই বা পরে থেকে আমি সাথে সাথে লিখছি, আবার ওইটা উল্লেখ করি আমার মতে যে বিএনপির ভিতরে 20-30% আপনার লোক ইনফিলট্রেট করতে হবে। কারণ দেখেন যে মেইন ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি মানে বার্ডস আই ভিউতে দেখেন, গত তিনটা নির্বাচন ছিল আসলে আহ, এটা দল হিসেবে আওয়ামী লীগ সামনে আসছে, বাট এটা আসলে বিএনপির ভোট হলো মেইনলি আপনার নিম্নবিত্ত, সারা দেশে, তারপর রেগুলার মানে যারা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানে বা মধ্যবিত্ত এই ধরনের ইসের মধ্যে শহুরে এলিট শ্রেণী কিন্তু বিএনপি কে পছন্দ করতো না, আরবান করে না এলিট এখানে। শ্রেণীর মধ্যে আরবান আওয়ামী লীগের। এলিটসের মানে ঢাকায় এলিট, এবং ওই শ্রেণীটাই এখন আবার বিএনপি কে আবার তারা ডিজন করতে চাইতেছে। তো আমি সেটা যেটাকে একদম সহজ ভাষায় বলি যে বিএনপির বিরুদ্ধে কু যে না তোমরা ভোটে জিতবার জন্য তোমাদের ভোটেই হতে দিব না। ঠিক আছে? তো এখন আপনার যদি বাংলাদেশকে রাজত্ব করতে হয়, আপনি দেখেন যখন 91-এ বিএনপি জিতে আসছে, অথবা 2001-এও বিএনপির একটা প্রগ্রেসিভ চরিত্র ছিল। আপনি বিএনপির বুদ্ধিজীবী হিসেবে এটা খুব ভালোভাবে জানেন যে তাদের একটা মেসেজ ছিল, তারা টো টু টো কম্পিট করতে পারতো আওয়ামী লীগের সাথে। যে ধরেন আমরা বিএনপিকে কোনো পশ্চাৎপদ পার্টি হিসাবে চিনতাম না, আমরা জানতাম যে তরুণদের দল, তরুণদের নেতা, এবং ভালো ভালো মেসেজ নিয়ে আসতেছে। খালেদা জি আপনার আহ, মেয়েদের স্কুলের আপনার ই করতেছে, এই ধরনের অনেকগুলা মানে বিএনপি ইজ আপ এন্ড কামিং এবং খুব ভোট দেওয়ার মতো দল ছিল। তা এখন আমি যেটা দেখি সেটা হলো যে আপনি যদি আরবান মানে একটা দেশকে রাজত্ব করতে হলে তো আপনার শুধুমাত্র আপনি ভোটে জিতলেন এটা না,
আপনার যারা দেশটাকে চালায়, এস্টাবলিশমেন্টের অংশ, ধরেন প্রথম আলো হতে পারে, সেনাবাহিনী, ব্যবসায়ী, তারপর যেটা পাওয়ার স্ট্রাকচার, ধরেন বাংলাদেশের পাওয়ার স্ট্রাকচার, বাংলাদেশকে চালায় সচিবরা, এদেরকে তো আপনার জিততে হবে। তো এটা আপনি করতে পারেন যদি আপনার 20-30% যদি আপনি জেনজি এবং নতুনদের আপনি দলের মধ্যে ইনকর্পোরেট করেন এবং ঢাকায় এলিটদের আপনার দলের মধ্যে সুযোগ দেন। বিএনপির এই ব্যাপারে পরিকল্পনা কি, বা বিএনপি কি আদৌ এই ব্যাপারগুলো খেয়াল করতেছে যে তাদের এদের সাথে মানে যুদ্ধে না গিয়া তাদের আম, মানে তাদেরকে ইনকর্পোরেট করতে হবে তার দলের মধ্যে, যেহেতু যেহেতু বিএনপি ইজ আ বিগ আমব্রেলা দল, তাদের মধ্যে যে কোনো থাকতে পারে, তাদের মধ্যে হুজুরও থাকতে পারে, মাদ্রাসা ছাত্র থাকতে পারে, আবার এই জিন্স টপস পরা একটা মেয়েও থাকতে পারে বিএনপির ভিতরে, জি। থাকা উচিত। হ্যাঁ, 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 এরকম। এটা এটা নিয়ে বিএনপির প্ল্যান কি, আপনি যদি একটু বলতেন। না, এইটা ধরেন বিএনপির প্ল্যান কি সেটা তো আর আমি এই মুহূর্তে বলতে পারবো না, হুম ভিতরে ভিতরে তারা কি ভাবছে। বাট আমরা তাদেরকে পর্যবেক্ষণ করে যেটা বুঝতে পারি যে তরুণদের নিয়ে তাদেরকে কিন্তু বিএনপির ভিতরে আমার ধারণা পরিকল্পনা আছে, সেটা হয়তো বা সামনে তারা প্রকাশ করবে যে কিভাবে তরুণদেরকে অ্যাট্রাক্ট করা যায়। একটা হচ্ছে যে দেখবেন বিএনপির নেতৃত্বে কিন্তু এখন তরুণরা অনেক জায়গা পাচ্ছে এবং আচ্ছা। এই তরুণদেরকে স্পেস দেওয়া হচ্ছে, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এবং আরো যারা সামনে ধরেন নেতৃত্বে আসবে তাদেরকে কিভাবে স্থানীয় রাজনীতিতে ইনক্লুড করা যায়, তরুণদেরকে অগ্রাধিকার দেওয়া যায়। পাশাপাশি ধরেন এই যে আমাদের 4-5 কোটি যে তরুণ আছে, জেনজি বলি বা যাই বলি, হুম মানে হুম 18 হুম থেকে হুম যদি আমরা 30 বছর বয়সী মানুষদের বিবেচনা হুম করি, এদের জন্য যে একটা 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 নতুন রাষ্ট্রের যে একটা ড্রিম বা একটা এই যে আপনার তারা কিভাবে রাষ্ট্র পরিচালনায় এঙ্গেজ হবে, তাদের এঙ্গেজমেন্টটা কিভাবে কি করা যায়, এগুলো নিয়ে বিএনপি চিন্তা ভাবনা করছে। এবং হয়তোবা তাদের 31 দফাতে কিছু কথা বলা আছে তরুণদের যুবকদের নিয়ে। পাশাপাশি তারা কিন্তু কিছু পলিসি প্রোগ্রাম শুরু করবে আমি যতটুকু জানি, যেটা দিয়ে তারা তরুণদেরকে এঙ্গেজ করতে পারবে। এখন যে আপনি যেটা বললেন যে একজন ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ তো আসলে সবাই হুম হুম বাংলাদেশের, তো সেই জায়গায় হচ্ছে যে বিভিন্ন মত ও পথের মানুষ যেন বিএনপিতে যুক্ত হতে পারে, হুম হুম সেইটার জন্য তো বিএনপির নানা উদ্যোগ আছে আমি বলে জানি। কিন্তু এই মুহূর্তে মনে হয় কৌশলগত কারণে সামনে যেহেতু নির্বাচন এবং হবে বা রাজনৈতিক প্রতিপক্ষ আছে, এই কারণে বিএনপি হয়তো বা প্রকাশ করতে চাচ্ছে না বা বলতে চাচ্ছে না। বাট আমার আমার ধারণা তরুণদের জন্য তাদের একটা প্যাকেজ থাকবে, তাদের একটা ঘোষণা থাকবে। আচ্ছা। আচ্ছা, অত্যন্ত সুন্দর আলোচনা হলো, দেখো মরমলিক ভাই, অনেক ধন্যবাদ। আমরা 31শে ডিসেম্বর কি সেটা নিয়ে আলোচনা শুরু করলাম, এবং তরুণদের যেই সব না, আহ, বিপ- তরুণদের বিষয়ে আমি আরেকটা একটা কথা হুম, বলি। ধরেন তরুণদের আপনি কিন্তু যদি দলে আকৃষ্ট করতে চান তাহলে কিছু রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি তরুণরা কি চায় হ্যাঁ হ্যাঁ, এটার দিকে আপনি গুরুত্ব দিতে হবে। তো এর যেমন একটু 16ই ডিসেম্বরের কনসার্টের কথা বলেন, এটা যে দুর্দান্ত আমি উদ্যোগ এটাই ছিল বলতে বেসিক্যালি। চাচ্ছিলাম, তারা কি যে যে সবার আগে বাংলাদেশে একটা কনসার্ট করলো এবং সেখানে প্রায় 10-10 লাখের মতো মানুষ ওই দিন কিন্তু মানিক এভিনিউর আশেপাশে জড়ো হয়েছিল। এবং হুম হুম বাংলাদেশের ইতিহাসে এত বড় কনসার্ট এবং এতটা শান্তিপূর্ণভাবে কনসার্ট, এটা কিন্তু একটা বিরল ঘটনা। তো হ্যাঁ এরকম একটা কনসার্ট করেছে তারা। আমি যতটুকু জানি তারা 26 মার্চেও একটা কনসার্ট করবে। হুম এবং কালচারাল প্রোগ্রাম বাংলাদেশে যেন বাড়ানো যায়, জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে কিভাবে সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো যায় সেটা নিয়ে তাদের পরিকল্পনা আছে। পাশাপাশি খেলাধুলা, হুম স্পোর্টসটাকে তারা গুরুত্ব দিচ্ছে। আপনি দেখবেন যে এই বিগত সরকারের, আওয়ামী লীগ সরকারের আমলেও নানা চাপের মুখে তারা আরাফাত রহমান কোকোর স্মৃতিতে একটা ক্রিকেট টুর্নামেন্ট করেছে, ফুটবল টুর্নামেন্ট করেছে। ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী আছে 1 জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এই উপলক্ষে আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু করেছে। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরকম বিএনপির উদ্যোগে বা ছাত্র দলের উদ্যোগে নানা ধরনের খেলাধুলা বা কালচারাল ইভেন্টের আয়োজন করা হবে। জেলা শহরে বা উপজেলা পর্যায়ে তারা যেতে চায়। খেলাধুলা বা সংস্কৃতির মধ্য দিয়ে তারা হচ্ছে গিয়ে রাজনীতি, তরুণদের মধ্যে রাজনৈতিক বোধটা জাগ্রত করতে চাই বলে আমি মনে করি। পাশাপাশি আরো নানা ধরনের জব ফ্যাসিলিটিস বা ইকোনমিক প্যাকেজ তো থাকবেই। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় কারণ, এই কোটা আন্দোলন আসলে বেকারত্বের বিরুদ্ধে আন্দোলন। এটা সবার আগে অ্যাড্রেস করা উচিত, এটা বর্তমান সরকারকেও আমরা বলবো, এবং আপকামিং সরকার যে আসবে তাদেরও এটা মাথায় রাখতে হবে। যে কোনো রাজনৈতিক দল, সেটা জাতীয় নাগরিক কমিটি হোক, জামাত হোক অথবা বিএনপি হোক, সবারই এই ব্যাপারে মানে একটা জাতীয় কনসাস
অ্যাওয়ারনেস করতে হবে এটার বিরুদ্ধে, যে আসল প্রবলেমগুলো কি, এই ছোটখাটো বিকেরিং গুলা না, যে এই প্রবলেমগুলো নিয়ে তারা সারাদিন আমরা মত্ত থাকি, যে মূল শত্রু কারা এবং মূল শত্রু কি, আমাদের বেকারত্ব, ভারতের আপনার অগ্রাসী ভাব বা আওয়ামী লীগ ফেরত আসার, আমাদের ঐক্য, এই ব্যাপারগুলোতে যদি যারা নেতৃস্থানীয় আছেন তারা যদি মানে এখানে আপনার মনোযোগ দিতেন, তাহলে আমাদের সবার জন্যই ভালো হতো। ডক্টর মারুফ মল্লিক, অসংখ্য ধন্যবাদ আপনার। আজকে একটা খুব ভালো একটা আলোচনা হলো। আমরা মানে আমার আরো অনেক প্রশ্ন আছে এই ব্যাপারে, আপনার আপনার ব্রেন আমরা ঘাঁটবো আম, সামনের এপিসোডগুলোতে। বাট আজকে সময় সংক্ষিপ্ততার কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হইতেছে। ধন্যবাদ দর্শকরা যারা দেখলেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের প্রশ্ন করতে পারেন কমেন্টে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।